পশ্চিমবঙ্গে নির্বাচন দ্রুত পর্যায়ে শেষ। 4 মে নির্বাচনের ফলাফল কমপ্লিট, একটা বাকি ফলতা। তো ভোট রঙের সেনাপতি থাকে, তো এই সেনাপতির সঙ্গে আমার সে আর তো সাক্ষাৎকার হয়নি, আসলে রিজার্ভ বেঞ্চে রেখে দিয়েছিলাম। আর কার কথা বলছি? রিজার্ভ বেঞ্চে মানে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে নয়, কিন্তু বিজেপির অভ্যন্তরীণ যে ভেতরে কারিগর, একসময় বাম যখন মধ্যগগনে, তখন তিনি বর্ধমান পৌরসভার এমআইসি 10 বছর, দেবব্রত হাজরা চৌধুরী, সবাই তাকে বাহারদা বলে জানেন। বাহারদা, দেবব্রত হাজরা চৌধুরী থেকে কি সুবিধা বলতে কি বাহারদা বলতে সুবিধা কোনটা? লোকে তোমাকে বাহারদাই বলে। প্রথমে আপনাকে আমি নমস্কার জানাই। ব্যাপারটা হচ্ছে যে দেবব্রত হাজরা চৌধুরী বলে অনেকেই চেনে না, আমাকে বাহার বলেই পরিচিতি আছে। এবং কারণটা হচ্ছে এটা আমার ঠাকুমার দেয়া নাম। বাহারটাই আমার বর্ধমান শহরে চালু আছে। বাহার সব জায়গাতে তো থাকে, ফুলেও থাকে। বাহারটার অর্থ হচ্ছে, আমি যদি নন বেঙ্গলি এলাকা যাই বাহার, যদি আমি মহামাডান এলাকায় যাই তাহলে বাহার, দিলবাহার, গুলবাহার, বাহার আলী। আবার আমি যদি বাঙালিদের আছি, বাহার মানে খুব সুন্দর নাকি, সেই জন্য আমার ঠাকুমাই নামটা রেখেছিল দিদিমা বাহার। আচ্ছা, আপনি আমায় বলুন, রাজনীতির ডাইরেক্ট প্রশ্নে আসি, কুরুক্ষেত্রের প্রশ্নে আসি, লুকোচুরি করে লাভ নেই কিছু। গোটা নির্বাচনটা এই মেহেদি বাগানের বাড়িতে বসে বসে সুতো বুনেছেন আপনি, কেন? আমরা ছোটবেলায় গল্পে এখনো শুনেছি, এখনো দেখি যে এই চাঁদ, দূর থেকে চাঁদ দেখা গেলে মনে হয় একটা বুড়ি সুতো বাঁধছে, আসলে সেটা কালো কালো গহ্বর খানাখন্দরে ভর্তি। আপনি মেহেদি বাগানে এই বাড়িতে বসে বসে আপনি সুতো বুনলেন ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে। তিনি বলি যে কাঠবিড়ালের ভূমিকা, হ্যাঁ কাঠবিড়ালের ভূমিকা পালন করেছেন এই ঘটনাতে, এই রেজাল্ট, এই বর্ণময় পরিস্থিতি পরিচিতির জন্য আপনি কতটা খুশি? আমি প্রথমে বলি আপনাকে, আমি তো নিশ্চয়ই যখন একজন বিজেপি সমর্থক আমি খুব খুশি, কিন্তু এটা আমি বুঝতে পেরেছিলাম এই ঘটনাটাই হবে। তার কারণটা হচ্ছে, আমি যতটা না বেরোতাম তার চেয়েও বেশি বাড়িতে বসে এগুলো করতাম, বেরোতাম। কারণ ছিল, আমার যখন রাজনৈতিক জীবনে যখন গোটা বর্ধমান শহর, গোটা বর্ধমান জেলা ঘুরেছিলাম, আমি কিন্তু মানুষদের সাথে মিশে এইটুকুই পেয়েছিলাম, এবং খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের সাথে পেয়েছিলাম যে রাজনীতির ফল কি হতে পারে, রাজনীতির শেষ অবস্থাটা কি হতে পারে, রাজনীতি কোন জায়গাটায় যেতে পারে। এই জায়গাটাতে আমি ঘোরার পর, দেখার পর এটা বুঝেছিলাম, আমার ঘরে বসে, যেহেতু আমি এখানকার 10 বছর চালিয়েছিলাম, আমি বুঝেছিলাম যে এই যে এতদিনকার অনেক অত্যাচার হয়েছে, বিভিন্ন দল বিভিন্ন সময় এসে অত্যাচার হয়েছে, কিন্তু এখন যে অত্যাচারটা হয়েছিল, এই অত্যাচারটা কিন্তু পার্টিকুলার কোনো ব্যক্তি, একটা কি দুটো কি কোনো একটা সংস্থার উপর নয়, সম্পূর্ণ সমাজের উপর এই চাপটা এসেছিল। এবং এই চাপটার সবচেয়ে বড় চাপ যেটা এসেছিল অর্থনৈতিক। আর সব সময় একটা ভাব ছিল, I am the all in all, God send me to rule over this area। এইটারই ফসলটা বিজেপি তুলতে চেষ্টা করেছিল, পেরেছিল, আর একটু পারতে পারতো। তারপর আমাদের 16টার মধ্যে যে 14টা, দুটো আরো পাওয়া গেল না। এর কারিগর কিন্তু আমাদের প্রেসিডেন্ট অভিজিৎ টা, জেলা প্রেসিডেন্ট, আর যে আমাদের প্রার্থী ছিল মৌমিতা বিশ্বাস, অদম্য লড়াই। এই লড়াইয়ের ফসলেতে আমরা এই জায়গাটায় আসবো, এটা আমি জেনেই গিয়েছিলাম। আপনার সাথে আগেও কথা হয়েছিল আমার বিশ্বাস যে এই জায়গাটাতে আসবে। রাজ্য সভাপতি নিশ্চয়ই অনেক উঁচুতে তার বক্তব্য, এবং আমি তো রাজ্য সভাপতির বক্তব্যকে খুব করে ভালো লাগে, শুনি। এত কাব্য দিয়ে এত সুন্দরভাবে কথা বলে, আমার ভালো লাগে। কিন্তু হয়তো রাজ্য সভাপতির সাথে আমার অতটা আলাপ ছিল না, তখন আমি গ্র্যাজুয়েটি সবসময় থাকতাম। কিন্তু আমার জেলার প্রেসিডেন্ট এবং আমার পুরনো প্রেসিডেন্ট, আমার যারা আছে পুরনো প্রেসিডেন্ট বলতে সন্দীপ নন্দী বা আমার যারা কর্মকর্তা, সকলের কথা বলবো না, আর বিশেষ করে এই যে আমার দুর্গা মা, এই যে মৌমিতা, এই লড়াইয়ে আমরা একটা ফলটা পেয়েছি। যে চে গুয়েভারা একটা কথা বলতেন, নিঃসঙ্গতায় বিপ্লবের ইঙ্গিত। আমি খুব চে গুয়েভারাকে মানি, আপনিও মানেন, বামপন্থী মানুষ আপনি। তো আপনার নিঃসঙ্গতা ছিল, সেটা রাজনৈতিকভাবে নিঃসঙ্গতা ছিল, আপনার নিঃসঙ্গতা নিজের মধ্যে ছিল।
যে চুপচাপ থাকাই ভালো, বিপ্লব হতে পারে, চুপচাপ থাকাটাই তো নিঃসঙ্গতা বিপ্লব যখন ইঙ্গিত, স্বাভাবিকভাবে আপনার একটা বলার জায়গা আছে। আপনি আজকে খোকন সেনকে খুব মিস করছেন। 100বার। তার কারণ হচ্ছে 1992 সালে আমার লাইফটা, আমার যে কলেজ লাইফটা কেটেছে কিন্তু কলকাতাতে। আমাকে তৎকালীন কংগ্রেসি তারা করে আমাকে কলকাতা পাঠিয়েছে। ওখান থেকে সোনাদ ল কলেজে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, আমি MA পড়েছি এবং ওখানে এসে আমি সংগঠন করেছি। 1992 সালে খোকনকে যখন দেখি তখন খোকন একটা ক্লাব করেছিল, তাই ক্লাবটার নাম ছিল টাউন ক্লাব। তো আমার কাছে এসে আমাকে জোর করে সেই ক্লাবের প্রেসিডেন্ট করেছিল। ব্যক্তিগতভাবে সেদিন থেকে ওর সাথে যে পরিচয়টা আমার ফ্যামিলিগত হয়েছিল, এবং আমি ওকে একটা জিনিস লক্ষ্য করেছি যে খোকনের রাজনৈতিক দূরদর্শিতার চেয়ে খোকনের সবচেয়ে বড় গুণ ছিল সামাজিকতা। সমাজে ও এত মানুষের সাথে মিশেছিল, এত মানুষকে ভালোবাসতো। আর আমরা তো সবাই বলি যে রক্তই আমাদের প্রাণ, এই রক্তটা দিয়ে মানুষের কাছে এত আপন হয়েছে। তাই এই সময়ে এই অকাল মৃত্যুটা পার্টির কতটা ক্ষতি হয়েছে জানি না, একটা সমাজের কিন্তু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের কিন্তু রক্ত বা বিভিন্ন জায়গায় প্রচন্ড ক্ষতি হয়েছে। এটাকে আমি প্রচন্ড মিস করি এবং আমার পরিবারে আমার স্ত্রী তোকে ছেলের মতন দেখে এখনো কিন্তু ওর জন্য কেঁদে যায়। ভাবলাম আমি এটাতে আর বেশি যাবো না, এই কারণেই এটাতে আমার সঙ্গে 30 বছর সম্পর্ক। ওর মৃত্যুতে আমাকেও মানে কাঁপিয়ে দিয়েছে, ঠিক চোখের জল আমারও পড়েছে। সাংবাদিকদের চোখের জল ফেলতে নেই কোনো, কারণ চোয়াল শক্ত করে থাকতে হয়, কিন্তু কি করা যাবে। তো দুটো বিষয় আমি দেখলাম, একটা যে খোকন সেন চলে যাওয়াটা যেমন অবশ্যই আপনার ক্ষতি, রাজনৈতিকভাবে ক্ষতি হয়েছে। আরেকটা, আপনি খুব প্র্যাকটিক্যাল, আপনি বহু ভারতবর্ষে নামকরা সাংবাদিক দেখেছেন। আচ্ছা, আপনার সঙ্গে খুব পরিষ্কার কথাবার্তা হয়। আপনার কি মনে হয় না যে পশ্চিমবঙ্গে যে মূল্যবোধ যে সাংবাদিকতা, সেটা পদস্খলন ঘটেছে? 100বার। হাতে গোনা কয়েকজন লড়াইটা করতে হয়েছে তাদেরকে, তার জন্য শাসকের রোষানলে চোখ রাখানি থেকেও উপেক্ষা করে কাজটা করতে হয়েছে। এটা আপনাকে নিশ্চয়ই উদ্বুদ্ধ করেছে। এই জন্যই তো আমার সমস্ত সাংবাদিক বন্ধু যারা আছে সবাইকে ভালোবাসি, কিন্তু বড় বেশি ভালোবাসাটা কিন্তু নয়ন রায়ের উপর আমার আছে। আমি যাকে বাগবাচ্চা বলে ভাবি, যদিও সংবাদ পরিবেশন যারা করে বা সাংবাদিকদের সাধারণত একটা ইয়েলো জার্নালিজম বলে ঘটনা আছে, এটা কিন্তু নয়ন রায় মানে আপনাকে কোনো তেল দিয়ে কথা বলছে না, ও পরিষ্কার বলছে আপনার সে দমতা আছে, আপনার সে ক্ষমতা আছে। কিন্তু আমাদের বর্ধমান শহরে, বর্ধমান জেলায় যে পার্টিগুলো আছে তারা কিন্তু আপনাকে সেই সম্মানটা দিতে পারলো না। যদি সেই সম্মানটা দিত তাহলে আমার ধারণা আরো বেশি সমাজের মানুষ কিন্তু রাজনৈতিক সচেতন এবং তারা রাজনৈতিক মূল্যবোধটা কিন্তু বুঝতে পারত। বহারদা, আমরা, এটা আমার ভূমিকা, এটা আমার গণতন্ত্রের 4th পিলারে কাজ করতে বলা হয়েছে। ওই ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি 30 বছর আগে, বয়সও আমারও তো হচ্ছে। তো এই লড়াইটা কঠিন ছিল আমার কাছে, কিন্তু আমি মনে করেছি আপনাদের মতো মানুষের শুভেচ্ছা। বিজেপি এইভাবে স্টেশন, তরকারি বাজার, গুডশেড এখানে সবগুলো করা যাবে না। আমি খুব পরিষ্কারভাবে জানি এই বর্ধমান স্টেশন চত্বরটাকে বলা হয় টাকার খনি, এবং আমি দেখেছি কে কত টাকা নিয়েছে এই বিষয়ে আমি যাব না, এগুলো তো আমি জানি না। তবে এখন যারা বড় বেশি আদর করছে এই আমাদের বর্ধমান স্টেশন, এই তরকারি বাজার, এই যে গুডশেড, আর আপনি একটা জিনিস দেখবেন, এই যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার নিচে তো দোকান বসে গেছে, অলিখিত দোকান বসে গেছে। এখানকার বাদশা ছিল একজন। এটা আমি এখানে যেটা ছিল, আমার যেটা পরিষ্কার কথা আমি পার্টিকে বলেছি, যে আমি যেটা বলেছি সেটা পার্টি একটু প্রথমে হেসে ফেলেছিল। আমি বলেছি আমি চাই বর্ধমান স্টেশনকে দিল্লি স্টেশন করা হোক, অর্থাৎ স্টেশন ভেতর পরিষ্কার থাকবে, ফুলের গাছ থাকবে, চতুর্দিকে যাত্রীরা যাতায়াত করতে পারবে, এই গ্যাঞ্জামটা থাকবে না। থাকুক, মানুষ খাক, কিন্তু এইটাকে কোনো ব্যবসার কেন্দ্র করে যদি বিজেপিতে রং মেখে, সেটা আমার তীব্র প্রতিবাদ রইল। আমি আপনাকে থামাচ্ছি। সুরেন্দ্র শেখর আলুওয়ালিয়া যখন আমাদের এখানে এমপি ছিলেন 19 সালে, তিনি বর্ধমান স্টেশনকে মডেল স্টেশনের জন্য তিনি ব্যাপক চেষ্টা করেছিলেন, এসকালেটার বসিয়েছেন। এবং এটা হচ্ছে এই যাত্রাপথ দিয়ে বটুকেশ্বর দত্ত গেছে, ভগৎ সিংরা গেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে। এর অনেক বর্ণময় ইতিহাস রয়েছে, ছত্রে ছত্রে প্রস্ফুটিত। আজ হয়তো সেগুলো নেই, তাদের পদতুলিত ধুয়ে গেছে, কিন্তু ইতিহাস রয়ে গেছে। সেই ইতিহাসের বর্ধিত যে বর্ধমান স্টেশন, তা কখনোই লুটতরাজ হবে
এটা অন্তত দেবতা হাজার চৌধুরী বরদাস্ত করবো বলে আমার মনে হয় না। না, করব না। আচ্ছা। আমি করব না এই কারণেই, আমি ধরুন তো লাঠি বন্দুক নিয়ে তো মস্তানি না, করব না। না। আমি কিন্তু তীব্র প্রতিবাদ করব আমার পার্টিতে। হুম, আমার বিষয়টা হচ্ছে যে এখানে যারা থাকবে, ধরুন টোটো, হুম, এই টোটোর বিষয়ে আমার একটা ভালো দিক আছে, আবার খারাপ দিক একটা আছে। ভালো দিক মানে হচ্ছে অনেক খেটে খাওয়া ছেলে যারা টোটো নিয়ে চলে, তাদের উপর চাপ, তাদের উপর বিরক্ত, এটা যেমন আমার হচ্ছে। আবার এমন অনেক টোটো আছে যেগুলোর ব্যাপার আমার প্রতিবাদ। কোনো এক ব্যক্তির 15খানা টোটো আছে, কোনো এক ব্যক্তির 1খানা টোটো আছে, এগুলো নিয়ে এখানে স্টেশনটাকে এইভাবে ইনকাম করা যাবে না। কিন্তু যে জিনিসটা আপনাকে আমি আগেও বলেছি, যে পার্টি ক্ষমতায় আসার সাথে সাথে মানে খুব দরদ বেড়ে গেল, কে স্টেশন দেখবে, কে তরকারি বাজার দেখবে, কে দেখবে গুড শিডিউল। হুম, তো আপনি এটা জেনে রাখুন যে এইখানে মধু আছে। হুম, পার্টি আমার সিদ্ধান্ত নিয়েছে, জানি না সিদ্ধান্ত নেবে, আশা করি, যেটা আমি মৌমিতার মুখে আমি বারবার শুনেছি, অভিজিতের মুখে শুনেছি, হুম, এবং আমাদের পুরনো যে প্রেসিডেন্ট সন্দীপ নন্দী তার সাথে আমার শুনেছি। হুম, আমি এই ধরনের যদি এখানে দুর্নীতি হয়, আমি কিন্তু তাই তীব্র প্রতিবাদ করব। এই তীব্র আমি এভাবে চলতে দেবো না। তাতে যদি পার্টি মনে করে যে আমাকে পার্টিতে রাখবে না, আমি তৈরি আছি বেরিয়ে যেতে, কিন্তু আমার তীব্র প্রতিবাদ থেকে এখানে কোনো রকম অন্যায়, কোনো রকম বরদাস্ত আমি করব না। আপনার সঙ্গে আমি একমত। এবং এই গোটা ঘটনায় আমি শুনছিলাম 4,000-5,000 টাকা করে চোখের জল ফেলতে ফেলতে টোটোওয়ালাদের দিতে হয়েছে। অনেক অন্যায় আছে, অনেক বেআইনি টোটো ঢুকেছে। কিন্তু আপনাকে আমি কথা দিতে পারি দেবতবাবু, যে আপনার এই লড়াই আপনি রাজনৈতিকভাবে লড়বেন, আর গণতন্ত্রের যে ভূমিকা ফোর্থ পিলারের নয়ন রায় যেটা করে, আমি আপনার পাশে, আপনার পার্টির পাশে থাকবো দুর্নীতির বিরুদ্ধে, যেটা আমি সবসময় করি, যেটা আমার পরিচিত, আমি যেটাতে পরিচিত অ্যাকচুয়ালি। আরেকটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে অনেক স্বপ্ন আছে। দেখুন, আজ আপনি হয়তো বলুন 4 তারিখে সরকার জিতেছে, এখনই স্বপ্ন না, স্বপ্ন দেখা ভালো। যদি কেউ ভোরে স্বপ্ন দেখে, স্বপ্ন সত্যি হয়। আপনি দিনে স্বপ্ন দেখেন, দিনের স্বপ্ন ঠিক হয়। এই শহরকে জঞ্জালমুক্ত করা, পৌরসভার দুর্নীতি, পৌরসভাতে বিভিন্ন কর্মী নিয়োগ, পৌরসভাতে ট্যাক্স দিতে গেলে টাকা, পৌরসভাতে চেয়ারম্যানের বাড়িতে প্রমোটার আগে আড্ডা মেরেছে, এবং সমস্ত পুকুর কার্যত ভরাট হয়েছে, ইললিগেল কনস্ট্রাকশন, ইঞ্চিতে ইঞ্চিতে পয়সা। এই সিন্ডিকেট বন্ধ হবে 100 বার, কিন্তু পদ্ধতিটা ঠিক হচ্ছে না। হুম, অর্থাৎ পৌরসভা, হুম, এই পৌরসভায় গিয়ে এর প্রতিবাদ করার, এই বিষয়গুলো বলার জন্য পার্টির সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু লোক যাবে। হুম, আমি লক্ষ্য করছি হুম, যে বিজেপির এখন তো অনেকেই বিজেপি হয়ে গেছে, হুম, হুম, এবং তাদের ফাংশন, এই যে আমাদের 4 তারিখে আমাদের রেজাল্টের পর আমরা যে একটা নতুন সূর্য দিয়ে আমরা দেখলাম, আমাদের পার্টির কথা মানতে হবে, পার্টির নিয়ম মানতে হবে, আমাদের এমএলএর সাথে বসতে হবে, আমাদের জেলা প্রেসিডেন্টকে কাছে রাখতে হবে, বসতে হবে, সিদ্ধান্ত নিতে হবে কোথায় যাব, কখন যাব, কি বলবো। এ তো দেখছি ঝান্ডা নিয়ে কেউ চলে যাচ্ছে পৌরসভায়, কেউ যাচ্ছে জেলা পরিষদে, কেউ যাচ্ছে স্কুল বোর্ডে, কেউ যাচ্ছে, এগুলো কিন্তু আমি মেনে নিতে পারছি না। পার্টির কাছে আমি প্রস্তাব রাখবো যে প্রতিবাদের ভাষাটা যেন পার্টির তরফ থেকে লিখিত পরিতভাবে ন্যায্যভাবে হয়। হুম, অর্থাৎ আমি যদি বর্ধমান পৌরসভায় যাই, 4 জনকে এই মানলাম না, করলাম, ফাইল দিন, তারা কিন্তু বুঝে নেবে অনেক অপদার্থ দলটা কিন্তু আমাদের এসেছে। কিন্তু শিক্ষিত ছেলে, ভালো ছেলে, তাদের কিনে যদি বসে ক্ষমতা, মিষ্টি কথাও বলা যায়, ক্ষমতা জোর করেও বলা যায়, এগুলো আমি লক্ষ্য করছি। যে যেখান থেকে পাচ্ছে যাচ্ছে, এই ব্যাপারে আমার প্রতিবাদ আছে, থাকবেই। এবং যখন আপনার শুনুন, যখন আমাদের মুখ্যমন্ত্রী যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর পার্টিতে নিশ্চয়ই বলবো। এখন পার্টির আমি হচ্ছে খুব একজন সাধারণ কর্মী, কিন্তু পার্টির অনেকে বোঝে আমি অনেক অসাধারণ। আমি কিন্তু কোনো অসাধারণ, আপনি কি সিঙ্গম? হ্যাঁ, আপনি কি সিঙ্গম না 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 না, আমি ওইসব নই। শুনুন, আমি, নাকি টাইগার, কোনটা? আমার জোর হচ্ছে আপনাদের মতন সাংবাদিক, আর আমার বহু সাংবাদিক বন্ধু আছে যারা আমাকে খুব ভালোবাসে, আর আমি ব্যক্তিগত সবসময় চাই আমার লড়াই আপনার মতন সাংবাদিককে পাশে পাওয়া, যে বলতে পারেন। এবারে এখন তো আর কেউ বলার থাকবে না কেন বলছেন, কি করছেন। এখন থেকে যদি পার্টিকে যদি আমি পরিষ্কারভাবে যদি ঠিক মতো করতে না পারি, তাহলে বেশি দিন না, পার্টি থাকবে, হুম, কিন্তু কোনো উন্নতি দূরের কথা, অবনতির জায়গায় চলে যাবে। আমি দুটো বলুন। অর্থাৎ আমি বলতে চাইছি যেটা, আপনি যখন আমার কাছে আসেন আমার ভালো লাগে, কথা বলেন আসে সমস্ত সাংবাদিক বন্ধুরা। হ্যাঁ, আপনাকে আর একটা কথা মাঝখানে বলে দিই, আপনি হয়তো জানেন না, বর্ধমান জেলার উগ্র ক্ষত্রিয় সমিতির আমি কিন্তু প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট। হুম, এবং আজকে আমার খুব গর্ব যে আমার বর্ধমান শহরের, আমার বর্ধমান জেলায় আমার
তিনটে আগুড়ি আমার এমএলএ জিতেছে। একটা হচ্ছে সৈকত পাঁজা, একটা হচ্ছে আমাদের সৌমেন কারফা, আর একটা হচ্ছে মানব গুহ। অর্থাৎ আগুড়িরা যে বর্ধমানের একটা প্রতিষ্ঠিত, এটা আবার বেশি বললে অন্যজন আবার কষ্ট হবে, কিন্তু আমরা আগুড়ি মানে বাঘ বাচ্চা, সেই জায়গায় আমাদের যে এমপি এমএলএরা যে জিতেছে তারা তো লড়াই করবে আমি জানি। কিন্তু আপনি যে প্রশ্নগুলো আমাকে করেন এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কিন্তু আমার অপেক্ষা এখন এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। আমি যদি সবটাই দিয়ে দিই তাহলে কিন্তু পার্টি এগোতে পারবে না। কেন বলছি আপনাকে, কোনো একটা মানুষের রোগ হলে সে যদি প্রথমেই চলে যায় আপনার ব্যাঙ্গালোর, প্রথমেই চলে যায় বড় জায়গায়, এরপরে কিন্তু থাকবে না। আগে তাকে বর্ধমান দেখাতে হবে, তারপরে কলকাতা দেখাতে হবে, তারপরে। আমি চাই পার্টি কি সিদ্ধান্ত নেয় দেখি। মানুষ কিন্তু পার্টির কাছে ঢেলে ভোট দিয়েছে আমরা হিন্দু এইসব জন্য নয়। একটা সুস্থ সমাজ ব্যবস্থা আনতে হবে, সুস্থ করতে হবে, এবং প্রত্যেকটি লোক যেন মাথা ঠিক করে কথা বলবে। এ তো মনে হচ্ছে গঙ্গা জল ঢালার মতো করে সব এগুলো মানা যাবে না, আপনি জেনে রাখুন। এবং আমি যথারীতি আমার এমএলএর সাথে ফোনে কথা বলেছি, আমার পেশেন্টের সাথে কথা বলেছি, পুরনো পেশেন্ট কথা বলেছি, পুরনো লোকেদের সাথে কথা বলেছি। একটা জিনিস আমি জেনে রাখুন, আমাকে অনেকে প্রশ্ন করে আপনি কি দল করেন, আমি শুধু হেসে বলি যে আমি মানুষের দল করি। আমি কোনো মিটিং মিছিল করি না, মানে আমি বিজেপি নই, দরকার নাই। কিন্তু ব্যক্তিগতভাবে এই জায়গাটাতে আসার মূলে কিন্তু আমার আলু আলী এটা শুনতে হবে আপনাকে। আলু আলী যখন প্রথম এলো, আলু আলী আমার বন্ধু ছিল, শুধু আলু আলী বন্ধু ছিল। আলু আলী এখানে একটা মুভমেন্ট করার পর আলু আলী যখন আমার বাড়িতে খেতে এলো, তারপরে 4 দিন বাদ আমি দেখলাম আমার বাড়ির সামনে একটা স্টেজ হলো। সেই স্টেজেতে আমার অপোনেন্ট টিম তারা যে ধরনের আমার সাথে ব্যবহার করলো, যে ধরনের আমাকে করলো, তারপরে একটা জেদ চেপে গেল। তখনই কিন্তু আমি ঠিক করেছিলাম আমি সমর্থন করব, কিন্তু এইভাবে গিয়ে নয়, এদের চালচলনে। তো যাই হোক, আপনি যখন আমার কাছ থেকে জানতে চেয়েছেন তখন আমি একটা কথাই বলছি, বর্ধমান স্টেশন, তরকারি বাজার, গুড শিডিউলে আমার নজর থাকবে। আমি পার্টিকে বলবো, আমি আমার এমএলএ কে বলবো, এখান থেকে যদি না হয় আমি রাজ্য নেতৃত্বকে বলবো। এভাবে কিন্তু আমি চলতে দেবো না। নিয়মে চলুক, পরিষ্কার চলুক, টোটো যত আছে চলুক। যে সমস্ত টোটোরা একের অধিক, যারা নিজেরা টোটো কিনেছে তারা 1000 ভাবে চলুক, নিয়ম মাফিক চলুক। 1000 টোটো নিয়ে আপনি বলুন না আপনার অফিসটা এখানে আছে, আপনি নামতে পারেন না গাড়িতে, কয়েক হাজার টোটো আপনার ঘুরছে, এটা বন্ধ করতে হবে। আর এই যে রাস্তাঘাট স্টেশন এলাকাতে এই চতুর্দিকে যে ফল নিয়ে বসেছে, এই নিয়ে বসে, তাকে বসেছে, আমি একটা ভগৎ সিং এর মূর্তি করেছি, সেই জায়গাটা একটা ঘেটে গেছে। এগুলো ব্যাপারে আমি করবো, আমি লড়াই করবো। আসলে দেবতবু আপনি নিশ্চয়ই জানেন যে আমার অফিস ভাঙচুর হয়েছিল এই অফিসেই। জানি। তো আমি যেটা দিয়ে শেষ করবো, দুটো প্রশ্ন আমার আছে, শেষ করে দেবো। বোধহয় বৃষ্টি নামবে, মেঘ বেশ কালো হয়েছে। সেটা হচ্ছে যে আমি জ্যোতি বসু ছেড়ে যাওয়া মুখ্যমন্ত্রী দেখেছি, মহাকারণ। আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে আসতে দেখেছি। অনেকে আমাকে তুচ্ছতা ছিল, করতেই পারে, সেটা তাদের প্রেরোগেটিভ, তাদের চয়েস, ডেমোক্রেটিক চয়েস। আমি মমতা বন্দ্যোপাধ্যায় শপথের দিন থেকে সাংবাদিকতা করেছি এবং হচ্ছে নতুন সরকার দেখব। আমি বরাবরই অ্যান্টি এস্টাবলিশমেন্ট সংবাদ, এবং যেটা আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে যে আঘাত, সেটা আমি করি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সরকার যদি দুর্নীতিতে আকণ্ঠ মজ্জিত হয়, আমি নয়ন রায় যদি জীবিত থাকি, আমি কাসর ঘন্টা বাজিয়ে দেবো, এটা আপনার কথা দিয়ে গেল। এক, যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, একটা ওয়ার্ডে ভাঙচুর চলছে, যেহেতু আপনি সিনিয়র লিডার, নিশ্চয়ই কোনো আপনার মেসেজ সভাপতি বলেছে, রাজ্য সভাপতি বলেছে, মৌমিতা বলেছে, আপনার কাছে একটা মেসেজ না আমার, আমি পরিষ্কার শুনুন, আমি এটা পার্টিকে জানিয়েছি, রাজ্য থেকে কি নেতৃত্ব সিদ্ধান্ত সেটা ব্যাপার নয়। আমাদের পূর্বতন যে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তাকে দিদি বলা হতো, তার ছবিকে ফেলে দেওয়া, তার ইয়েগুলো অ্যাটাক করা, সাধারণ ক্লাবগুলো নিয়ে নেওয়া, তাদের দখলগুলো নিয়ে নেওয়া, এগুলোকে আমি মেনে নিতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানেই থাক, এটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। এখানে দল এক গাদা থাকবে, মানুষ গাদা থাকবে, এইভাবে ভাঙচুর একে ওকে এগুলো নয়। আমার যদি মনে হয় এই কমিশনারটা খুব খারাপ, তাকে নিয়ে এসে সেই এলাকায় জনগণের মধ্যে ফেলে তাকে বিচারটা করো, মুখের বিচার, ভাঙচুর নয়। এটার ব্যাপারে আমি কোনো তীব্র প্রতিবাদ করছি। এটা হয়তো অনেকের পছন্দ হবে না, কিন্তু কেন বিরোধীদের এত ভাঙা হবে? কেন আমাদের পুরনো মুখ্যমন্ত্রীকে, তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে সম্মান দেওয়াটাই হচ্ছে একটা রাজনৈতিক আমাদের, যেটা হচ্ছে রাজনৈতিক বড় আমাদের একটা কি বলবো, একটা বলবে যে একটা বিজেপি দলের এটা একটা আছে। আমাদের সমীরবাবু বলছেন, আমাদের প্রেসিডেন্ট বলছেন,
কিন্তু সুকান্ত দা বলছে, সুকান্ত বলছে, সবাই বলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপার নয়, এতে কোনো অসুবিধা হবে না। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। তার কারণ আমরা কিছু করতে এসেছি, আমরা সবটাই নিতে আসিনি। আমাদের নিশ্চয়ই কিছু ডিমান্ড থাকবে। একটা লোকের লেবারের 400 টাকা মজুরি, 12,000 টাকা, আমি শুধু 12,000 টাকা আমি কেন করবো, পার্টিকে বলবো? সুতরাং আপনি লড়াই করুন, আমি লড়াই করলে আপনাকে থাকতে হবে না, আপনি লড়াই করুন, আমি আপনার সাথে আছি। আমি আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে আছি, রাজনৈতিকভাবে আছি কিনা বলতে পারবো না, আমি তো কোনো পলিটিক্যাল পার্টির কাছে ঠিক প্রিয় পাত্র নই। আচ্ছা, টাইম খুব গুরুত্বপূর্ণ, বাট সময় খুব গুরুত্বপূর্ণ। তো অনেক দিন ধরেই আলাপ, বেশি দিন না, 2022 সালে আমি তো কলকাতায় ফিরেছি সবে। তো ঝোড়ো ইনিংসটা আজকে খেলতেই পারতাম, ঝোড়ো ইনিংসটা মোটামুটি আজকে দেখিয়ে দিল। ও যে যাই বলুক, ও সিংহাম তো বটেই বটে, ও পছন্দ করবে না সিংহাম আবার কি, রাউডি রাঠোর আবার কি। তো ছুপা রুস্তম সদ্য ব্যক্তি, আমি সম্মান করি, পিতৃতুল্য মানুষ, থাকতেই পারে আমার ব্যক্তিগত। আর বারদা পাশে বসে বলছি, দুর্নীতির বিরুদ্ধে আমি নয়ন রায় আছি, থাকবো। আর যে যা ঘটছে, অনুরোধ দ্য কোয়েরির তরফ থেকে বন্ধ করুন প্লিজ। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, এটুকু আবেদন দ্য কোয়েরির তরফ থেকে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, বর্ধমান।